কত? 10 মনে হচ্ছে না? আজকে হচ্ছে 10/5/25। দেখো, আমরা পড়ছিলাম ধারক ধারকত্ব, তার পার্ট 3 আমরা পড়বো। এই পার্ট 3 তে যেটা আমরা এখানে পড়বো সেটা হচ্ছে, আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার আহ, একটা কি কি ফার্স্ট পড়েছি সেটা আমরা দেখে নিই। ধারক ধারকত্বে আমরা পড়েছি ধারক কাকে বলে পড়েছি, এর ইউনিট ডাইমেনশন যা আছে সেগুলো পড়েছি, ইউনিট ডাইমেনশন এগুলো পড়েছি। পড়ার পর আমরা দেখেছি যে ধারকত্ব কি জিনিস, মানে সরি ধারকত্বের ইউনিট ডাইমেনশন পড়েছি, এটা কি জিনিস সেটা সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছি। তারপর আমরা দেখেছি কিউ ইকুয়াল টু সিভি, এই ফর্মুলা এসছে সি সমান কিউ বাই ভি। এই যে সিটা, যেটাকে আমরা বলছি ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব, এই ধারকত্বটা আধানের উপর কেমন ভাবে নির্ভরশীল সুমিয়া? ধারকত্বটা পরিবাহীর উপর থাকা আধানের উপর কেমন ভাবে নির্ভরশীল? একদম নির্ভরশীল নয়। এটা কিউ আর ভি কারোর উপর নির্ভরশীল নয়। কিন্তু তাহলে এই দুটো বাদ দিয়ে আর যে জিনিসগুলো আছে তার উপর নির্ভরশীল। তার মানে এটা কার উপর নির্ভরশীল হতে পারে? যেমন ধরে নাও অন্যান্য মিডিয়ামের উপর, কে থাকবে আশেপাশে তার উপর, সেগুলো আমরা 4টে ফ্যাক্টর বা 2টো ফ্যাক্টর, পরিবাহীর আকারের উপর, এই সমস্ত জিনিসগুলো আমরা কোয়ালিটেটিভ পড়েছি। তাহলে কোয়ালিটেটিভ ধারকত্বের সি এর নির্ভরশীলতা কি কি বিষয়ের উপর নির্ভর করে, সেই সমস্ত জিনিসগুলো আমরা একটু কোয়ালিটেটিভ পড়েছি, কোয়ান্টিটেটিভ অতটা পড়িনি, কোয়ালিটেটিভ পড়েছি। কোয়ান্টিটেটিভ মানে যেখানে অঙ্ক টঙ্ক থাকবে, কিন্তু আমরা একটু মোটামুটি বোঝার চেষ্টা করেছি। তারপর আমরা পড়েছি যে সি একটা গোলীয় ধারকের জন্য কি হয়, যদিও গোলীয় ধারকের পুরোটা আমরা এখনো পর্যন্ত পড়িনি। একটা গোলীয় ধারকের পুরো জিনিসটা আমরা পড়িনি, শুধুমাত্র একটা জিনিস পড়েছি যে একখানাই গোল আছে, আর একখানা গোল ইনফিনিটিতে আছে। তাহলে একটা একটা গোলের জন্য কত ধারকত্ব হবে সেটা আমরা দেখেছি, 4 পাই ইপসাইলন নট ইন্টু আর হয় এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হয় শুধুমাত্র আর। এটা যদি আমি মিটারে ধরি, এটা হচ্ছে সেন্টিমিটারে ধরি, এরকম হয় সিজিএস। এগুলো আমরা পড়েছি। পড়ার পর আমরা তারপর আমরা কিছুটা থিওরিটিক্যাল জিনিসপত্র নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা পড়েছিলাম যে ধারকে সঞ্চিত শক্তি কত হবে। সঞ্চিত শক্তি নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম। সেটা আমরা গ্রাফ ফ্রাফ দিয়ে একটা প্রমাণ করেছিলাম, একটা ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ করেছিলাম। সেখানে আমি দেখেছিলাম একটা ধারকের মধ্যে যে টোটাল সঞ্চিত শক্তি থাকে সেটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি হাফ কিউ ইন্টু ভি, বা আমরা লিখতে পারি এটাকে হাফ কিউ স্কোয়ার বাই সি। এরকম কিছু ফর্মুলা আমরা লিখতে পারি ধারকের সঞ্চিত শক্তি। শক্তি ঘনত্ব করলে আমরা, এটা হচ্ছে শক্তি, শক্তি ঘনত্ব যদি বলে তাহলে তার ফর্মুলাটা আমরা জানি এখনো পর্যন্ত। শক্তি ঘনত্ব কি জিনিস সেটা আমরা জানি, এর ডিটেলস আমরা এখনো পর্যন্ত পড়িনি, সেটা আমরা পড়বো। এটা হচ্ছে ইউ সমান, ছোট হাতের ইউ সমান হচ্ছে বড় হাতের ইউ বাই আয়তন। যে আয়তনের মধ্যে আমরা ধরছি যে শক্তিটা রয়েছে ধারকের মধ্যে, সেই আয়তন দিয়ে ভাগ করলে একক আয়তনে ধারকের মধ্যে সঞ্চিত শক্তির কথা আমরা জানতে পারবো, যেটাকে বলা হয় শক্তি ঘনত্ব। ইংরেজিতে এটাকে বলা হয় এনার্জি ডেন্সিটি। এনার্জি ডেন্সিটি, ওকে। এই জিনিসগুলো পড়ার পর আমরা শেয়ারিং অফ চার্জ সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। আধান শেয়ার করবে, শেয়ারিং অফ চার্জ। সেই শেয়ারিং অফ চার্জে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, অনেকে করে পাঠিয়েছো, অনেকে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ দেখছো, আর কিছু করছো না কাজকর্ম, তো আমার মতন। কিন্তু তোমরা কাজকর্ম করো, আমি চাকরি বাকরি পেয়ে গেছি, তোমরা কিন্তু পাওনি। ওকে। শেয়ারিং অফ চার্জের আমরা পড়েছিলাম যে দুটো আহিত বস্তু আছে, যাদের এর ক্যাপাসিট্যান্স C1, এর ক্যাপাসিট্যান্স C2, এর ভোল্টেজ হচ্ছে V1, এর ভোল্টেজ হচ্ছে V2। এটা ইনিশিয়ালি ছিল, এটা হচ্ছে ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে ছিল। তারপর আমরা কি করলাম, মধ্যেখানে এই দুটোকে আমরা কি করলাম, গ্যালভানিক্যালি কানেক্টেড করলাম, বা আমরা টাচ করে দিলাম। টাচ করে দিলাম মানে এদেরকে ইলেকট্রিক্যাল কানেকশন করলাম, ইলেকট্রিক্যালি কানেক্টেড করে দিলাম। ইলেকট্রিক্যালি যদি কানেক্টেড করে দেওয়া হয়, এদের সংস্পর্শে আনা হয় কোন একটা পরিবাহী তার দিয়ে, সরু পরিবাহী তার দিয়ে, তাহলে এদের মধ্যে প্রথম কথা যেটা হচ্ছে এদের বিভব সমান হয়ে যাবে। বিভব সমান হবে, সেই বিভব যে সমান হয়েছে তার কমন বিভব যেটা হবে, সেই বিভবের মান তোমরা বার করেছো। এটা হবে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা হবে। এবার এইগুলো জানার পর এইটা জানলাম কমন বিভব, তারপরে আমরা দেখলাম এখানে কিছু পরিমাণ, তার মানে ফাইনালি এটা দাঁড়াবে
এর একটা ভোল্টেজ হবে, এটা হচ্ছে C1 হচ্ছে এর ক্যাপাসিট্যান্স একই থাকবে, এর ভোল্টেজ হয়ে যাবে V। আর এটার C2 ধরে নাও ক্যাপাসিট্যান্স, এর ভোল্টেজও হয়ে যাবে V। এটা হবে ফাইনালি দুজনের সেম ভোল্টেজ হয়ে যাবে, কারণ ওরা টাচ করে আছে। তো এই ভোল্টেজটার মান হচ্ছে এইটা। তারপরে যদি তোমাকে জিজ্ঞেস করে যে কত আধান কে কাকে দিল, সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ডেল্টা কিউ সমান কত? ডেল্টা কিউ 1 নাম্বারেরটা যদি ধরি, তাহলে ওর প্রাথমিক আধান দেখব মাইনাস অন্তিম আধান করব। প্রাথমিক আধান মাইনাস অন্তিম আধান, তাহলে এ কতটা দিল সেটা আমরা জানতে পারবো। অন্তিম আধান কতটা ও প্রদান করেছে, 2 নাম্বারকে কতটা আধান প্রদান করেছে। সেখানে আমরা প্রাথমিক আধান কত, C1 V1 আমরা জানি। অন্তিম আধান কত, C1 ইন্টু V আমরা জানি। কিউ মানে হচ্ছে সিভি, সেখান থেকে আমরা দেখেছি কিউ ইকুয়াল টু সিভি, সেই ফর্মুলা থেকে আমরা করেছি। তো প্রথমটার জন্য C1 দু ক্ষেত্রেই হবে, প্রাথমিক ভোল্টেজ ছিল V1, এখন ভোল্টেজ হলো V। তারা এখান থেকে ক্যালকুলেট করলে C1 কমন, V1 মাইনাস ভিটা আবার হচ্ছে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা করে তোমরা ক্যালকুলেট করেছো এবং এখানে দাঁড়িয়েছে C1 V1 কেটে যাবে, C2 V2 C2 C1, এখানে C2 কমন যাবে এবং এখানে হবে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটা মনে রাখার এটাই হবে তো নাকি? ইজ দিস ওকে? এটাকে মনে রাখার জন্য এটা ঠিক লিখেছি কি লিখিনি সেটা জানার জন্য আমরা কিছু টেস্ট করতে পারি। যদি প্রাথমিক এবং অন্তিম দুটো ক্ষেত্রেই বিভব একই থাকতো, তাহলে কত আধান প্রদান করতো? আগে যে বিভব আছে সেই আহ, সেইটার সাথে আগের বিভব যেটা ছিল আর পরে যে বিভবটা হলো, সেই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে সেই পরিবাহীটি বা সেই সংস্থাটি কত পরিমাণ আধান কি করবে? শূন্য করবে না। তার মানে যদি V1 ইকুয়াল টু V2 হয়, যদি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা Q1 সমান শূন্য হবে। তার মানেই ডেল্টা Q1 যদি শূন্য হয়, তাহলে ডেল্টা Q2 ও শূন্য হবে। তার মানে তারা কোনো রকম কোনো আধান প্রদান করবে না, কেউ কাউকে শেয়ারিং করবে না, কারণ তারা একই ভোল্টেজে ছিল। যতই তুমি টাচ করো, ভোল্টেজের ডিফারেন্সই কেবলমাত্র আধানের পরিবর্তনের কারণ হয়, আধানের প্রবাহের কারণ হয়। এখানে নেই কোনো রকম ফোর্স, নেই কোনো রকম এনার্জি ট্রান্সফার করার জায়গা নেই। তো কিন্তু যদি থাকে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। এবং এইটা যেটা হচ্ছে, যেটা 1 নাম্বার 2 নাম্বারকে দিচ্ছে, 2 নাম্বারটা 1 নাম্বারের কাছে ততটাই নেবে। সুতরাং ডেল্টা Q2 হবে জাস্ট মাইনাস ডেল্টা Q1। ডেল্টা Q2 যদি আমি বলি যে এ কতটা দিল, সেটা হবে মাইনাস ডেল্টা Q1। এইখান থেকে যা বেরোবে তাই। এই যে প্রসেসটা করা হলো, এই প্রসেসে কিছু পরিমাণ এনার্জি লস হয়, এনার্জি লস কিছুটা হয়। সেই লসের ক্যালকুলেশন তোমরা প্রায় অনেকেই করেছো। সেটা হয় হাফ C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। ফর্মুলাটা মনে রেখো, এটা অনেক সময় কাজে লাগে। এটা হচ্ছে ডেল্টা ইউ, এনার্জি লস হয়। এই এনার্জিটা লস হয়ে কি হয়? এই এনার্জিটা লস হয়ে তোমার শেষে তাপ শক্তি হয়, গরম হয়, সেজন্য তাপ শক্তি হয়। কারেন্ট যখন যায় তখন তাপ শক্তি হয়। ওকে, এখানেও দেখো, যদি হতে পারে, যদি খুব মেজরলি তাপ শক্তি হবে, মেজরলি আলোক শক্তি হতে পারে, শব্দ শক্তি হতে পারে। যদি তোমার ভোল্টেজের বিশাল ডিফারেন্স থাকে, তখন পটপট পটপট করে একটা শব্দ হবে, স্পার্ক হতে পারে। সেই সমস্ত কেসে আলোক শব্দও কিন্তু হতে পারে। কিন্তু মেজরলি সাধারণ ক্ষেত্রে যে টাচিং এর ফলে যেগুলো হয়, তখন আলো শব্দ হয়তো অতটাও না হলেও শক্তি কিন্তু অবশ্যই নষ্ট হয়। ওকে, তাহলে যদি আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি ইনিশিয়ালি V1 ইকুয়াল টু V2 যদি থেকে থাকে, তাহলে কিন্তু কোনো এনার্জি লস হবে না, ডেল্টা ইউ ইকুয়াল টু শূন্য। নো এনার্জি লস, নো লস অফ এনার্জি, কোনো ইন্টারনাল এনার্জির কোনো কিছু লস হবে না যদি এটা হয়। তো এই যে পুরো এক্সারসাইজটা তোমরা করেছো, এখানে আমরা যদি ধরে নিই প্রশ্নটায়, এই প্রশ্নটায় এই যে পুরোটা জিনিসটায় দুটি ধারক আমরা লিখেছিলাম, দুটি ধারক, তাদের ধারকত্ব নিয়েছিলাম, এরকম দুটো ধারক নিয়েছিলাম। এদের ধারকত্ব আমরা নিয়েছিলাম কত? ধারকত্ব নিয়েছিলাম C1 এবং C2। এখন যদি এখন যদি প্রবলেমটা চেঞ্জ করে দেয়, এখন যদি বলা হয় যে দুটি
গোলীয় পরিবাহী, গোলীয় পরিবাহী ধরে নাও বলে দিল, এরকম কোনো একটা প্রবলেম দিল, বা পরিবাহী গোলক বা অপরিবাহী গোলক যাই হোক না কেন, এরকম ধরনের পরিবাহী যদি বলে দেয়, যাদের ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ হচ্ছে একটা R1, একটা হচ্ছে R2, যে কোনো একটা ইউনিটে, আমরা ইউনিট নিয়ে বেশি আলোচনা করব না, কারণ যদি সিজিএস এ বলে তাহলে প্রবলেমটাই সিজিএস দিয়ে পুরোটা সলভ করবে, যদি এসআই এ বলে তাহলে পুরোটা এসআই দিয়ে সলভ করবে। তাহলে এখানে আমাদের আমি সরি 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 সরি, ভাবলাম টিয়া চিৎকার করে উঠেছে ভেবেছি, বলে আমি ছুটে ছুটে একটু গেলাম, গিয়ে দেখছি তোদের মতো ও পড়াশোনা করছে, বাইরে চিৎকার হয়েছে। এনিওয়ে, আমরা এসআই পদ্ধতিতে যদি আমরা দেখি, সবসময় আমরা এসআই করার চেষ্টা করব, আনলেস যদি স্পেসিফাই না করা থাকে, তাহলে C1 সমান কি হবে, 4 পাই ইপসাইলন নট R1, C2 সমান কত হবে, 4 পাই ইপসাইলন নট R2। যদি এই ফর্মুলা যদি আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কমন বিভব ভি সমান কত হবে, ডেল্টা কিউ সমান কত হবে, আর ডেল্টা ইউ সমান কত হবে, এই তিনটে কিন্তু শিওর শর্ট করে রেখো, কেবলমাত্র C1 আর C2 জায়গায় এই ভ্যালুগুলো বসাবে, তাহলে এইগুলো কি হবে এটা কিন্তু করে রেখো। এটা তোমাদের জন্য প্রথম হোমওয়ার্ক আজকের জন্য। হোমওয়ার্ক প্লিজ তোমরা করো, তোমরা যেগুলো আমি বলছি সেগুলো অবশ্যই করো, যেগুলো তোমরা এক্সট্রা করছো সেগুলো তো অবশ্যই করা দরকার, কিন্তু যেগুলো আমি বলছি সেগুলো বেয়ার মিনিমাম, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু প্লিজ করো। ইউ উইল গেট বেনিফিটেড ইন দ্য এক্সাম হল, তুমি কনফিডেন্স পাবে পুরো, যে এই পরীক্ষা যখন দেবে তখন দেখবে সব এই এই সমস্ত আলোচনার মধ্যে থেকেই কিন্তু পড়েছে। হোমওয়ার্ক গুলো প্লিজ করো, আর যদি কারো না হয়ে থাকে তাহলে আমাকে কিন্তু বলো যে হোমওয়ার্কটা হয়নি, আমি করে দিন বা দেখিয়ে দিন, বা কেউ করেছে তার খাতাটা পাঠান, এরকম কিন্তু জিজ্ঞেস করে নি। ওকে, দিস ইজ হোমওয়ার্ক নাম্বার 1। নেক্সট যে আলোচনা আমরা করব সেটা হচ্ছে, আজকে যে আলোচনাটা করব আজকে, সেটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে ধারকের সমবায় সম্বন্ধে পড়ব। 2 নাম্বার আমি যেটা পড়বো সেটা হচ্ছে ধারকের সমবায় পড়ার পর আমি 2 নাম্বার যেটা করব তোমাদের সেটা হচ্ছে পোটেনশিয়ালের কিছু অঙ্ক করাবো, কিছু প্রবলেম, আর 3 নাম্বার হচ্ছে ক্যাপাসিট্যান্সের কিছু প্রবলেম করাবো। অবশ্যই আমি বই থেকে করাবো। এই কটা জিনিস আজকে আমরা ডিসকাস করি, তাহলে খুব ইজি, কিন্তু ধারকের সমবায়টা টুক করে করে নিলে তার পরের দিন ক্লাসে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো, তাই জন্য এই স্টেপটা আমরা করে রাখছি। ধারকের সমবায়, ইংরেজিতে এটাকে বলা হয় কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স। তোমরা এরকম ধরনের সমবায় কোনোদিন করেছো বলে তোমাদের মনে আছে? সমবায় বলে কোনো জিনিস করেছো, কিছু সমবায় করেছো কোনোদিন ক্লাস 10-এ? কারোর কিচ্ছু মনে পড়ছে না ক্লাস 10-এর কোনো জিনিস? হ্যাঁ, একদম তাই। তার মানে রোধের সমবায় করেছি আমরা ক্লাস 10-এ, আমরা ক্লাস 10-এ করেছি, আবার করব 12-এ, আবার করব রোধের সমবায়। আমরা রোধের সমবায় করেছি, যেখানে আমরা তুল্য রোধ বার করেছি, তুল্য রোধ বের করেছি, নির্ণয় করেছি, এবং সেখানে রোধের যে সিম্বলটা ছিল সেই সিম্বলটা হচ্ছে এইরকম, হচ্ছে রোধের সিম্বল
আর মানে রোধ, এটা হচ্ছে রোধের সিম্বল ছিল। এখন আমরা ক্লাস 12-এ এই চ্যাপ্টারের এই ধারকের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা কি করব, আমরা ধারকের যে সিম্বল প্রথমে আমরা দেখে নিই কি কি সিম্বল ধারকের হয়। সিম্বল হচ্ছে এরকম দুটো, এরকম কেউ দেয়, কেউ এরকম দেয়। তো যাই হোক আমরা এইটাকে ইউজ করব, উই উইল বি ইউজিং দিস। মনে রাখবে ব্যাটারির ক্ষেত্রে আমরা কি করি, একটা বড় দিই একটা ছোট দিই বোঝানোর জন্য কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ। এই ব্যাটারি গুলো কিন্তু ডিসি ব্যাটারি। ডিসি এসি কি জিনিস আমরা পরের চ্যাপ্টারে বুঝবো, যখন আমরা এসি মানে যখন আমরা কারেন্টে যাব তখন আমরা বুঝবো। তো আমরা এইগুলোকে ধারকটাকে এরকম করে বোঝাবো। তাহলে ধারক অ্যাকচুয়ালি ধারক কিভাবে গঠিত হয় সেটা যদি আমরা হালকা করে বলি, ধারকের গঠন সেটা হচ্ছে দুটি পাত, সেটা ধাতব হতে পারে নাও হতে পারে। এরকম ধরনের একটা পাতা আছে, তার পাশে আর একটা পাতা, এরকম করে যদি রেখে দেওয়া হয় তাহলে এইটা একদিকে কানেকশন যাবে, এইদিকে একটা কানেকশন যাবে মধ্যে দিক দিয়ে, এই জিনিসটা একটা ধারক হয়। কখনো কখনো একটা গোল, তার পরে আর একটা গোল, দুজন থাকলো, দুটো কনসেন্ট্রিক স্ফিয়ার মানে হচ্ছে সমকেন্দ্রিক বৃত্ত, বৃত্ত নয় গোলক, সমকেন্দ্রিক গোলক দিয়ে তৈরি হয়। কখনো কখনো বাইরেটা গ্রাউন্ড করা থাকে, এই ধরনের ধারক হয়। এটা অ্যাকচুয়ালি গোলীয় ধারক, এটা সম্বন্ধে ডিটেলে পড়বো। এটা অ্যাকচুয়ালি গোলীয় ধারক, আমরা গোলীয় ধারক পড়েছি একটা ব্যাসার্ধের। এখানে গোলীয় ধারক যেটা আছে সেখানে দুটো ব্যাসার্ধের গোলীয় ধারক হতে পারে। এইটাকে বলা হয় সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাথ ধারক। কখনো কখনো এরকম সিলিন্ড্রিক্যাল করা হয়, একটা ধরে নাও সিলিন্ডার আছে, তার উপরে আর একটা সিলিন্ড্রিক্যাল শেপ আছে কাগজের বা কিছু, পুরোটা এটা পুরোটা এরকম এরকম আছে, এইটাকে বলা হয় সিলিন্ড্রিক্যাল বা চোঙাকৃতি ধারক। এরকম ধরনের দুটো পাত বা দুটো পরিবাহী হতে পারে, অপরিবাহী পদার্থ হতে পারে, যা খুশি হতে পারে, সেটা যদি আমি রাখি তাহলে যে চেহারাটা তৈরি হয় তাকে বলা হয় ধারক। এবং এই ধারকের মধ্যে কখনো কখনো এই ভেতরটায়, এই অভ্যন্তরে কিছু ডাই ইলেকট্রিক মিডিয়াম ঢুকিয়ে দেওয়া হয়, বা কিছু তোমার এর মধ্যে ডাই ইলেকট্রিক মাধ্যম বা মিডিয়াম রাখা হয়। কখনো 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 বাতাস শূন্য মাধ্যম, শূন্য বা বাতাস থাকে, শূন্য বা বাতাস, বাতাস তো থাকবেই খানিকটা হলেও, এরকম থাকে। তো এই ধরনের তোমার আহ মানে জিনিসপত্র কিন্তু রাখতে পারে। এবার আমার প্রশ্ন হচ্ছে, ডাইইলেকট্রিক মিডিয়াম যদি রাখা হয় তাহলে কেন রাখা হয়, কেউ বলতে পারবে হোয়াই? কেন ডাইইলেকট্রিক মিডিয়াম রাখা হয় একটু ভেবে বলো তো দেখি, কেন রাখা হয়? কেন ডাইইলেকট্রিক মিডিয়াম রাখা হয় কেউ বলতে পারবে? সৃজন, বলা যাবে? কত গুণ বাড়বে? কত গুণ বাড়বে? একদম তাই। তাহলে আমার যদি বাতাসের চেয়ে অন্য কোনো মাধ্যম আমি রাখতে চাই তাহলে ভোল্টেজটা আমার তত গুণ কমে যাবে, ভোল্টেজের তফাৎটা, তাই বেশি পরিমাণ আধান ধরে রাখতে পারবে। তাহলে প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে ডাইইলেকট্রিক কেন রাখে? ডাইইলেকট্রিক রাখলে কি হবে?
এটাতে আমরা জানি যে যদি শূন্য মাধ্যমে, আমরা তোমাকে বলে দিয়েছিলাম একবার তোমাদেরকে, শূন্য মাধ্যমে যদি ধারকত্ব হয় C0, ধারকত্ব যদি C0 হয়, অন্য মাধ্যমের জন্য ধারকত্ব যদি C হয়, তাহলে এই C আর C0 এর মধ্যে যে রিলেশন, সেটা হচ্ছে C সমান K ইন্টু C0। এই Kটা হচ্ছে তোমার ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের বাংলাটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। বেড়ে যায়। এবার যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এটার ফিলিংস কি, হাউ ডু ইউ ফিল, এটাকে ফিলিংস দিয়ে বোঝার জন্য আমরা কি করব? ফিলিংস দিয়ে বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে যে এই যে আহ, যে তোমার আধান ম্যাক্সিমাম কতটা ধরে রাখবে, সেটা নির্ভর করে তার ব্রেকিং ভোল্টেজের উপর। যেটা একটা প্রবলেম তোমাদের দেখবে, আমি তোমাদের সম্ভবত সুমিয়া পাঠিয়েছিলি, তো আমি সেটা গ্রুপে দিয়েছিলাম যে আধান আধান ম্যাক্সিমাম কতটা একজন ধরে রাখতে পারবে, সেটা নির্ভর করে ক্যাপাসিটার বা ধারকের বৈকল্যের উপর। তো বৈকল্য মানে কি? কতটা ম্যাক্সিমাম বিভব সে রাখতে পারে। তাহলে আধান ম্যাক্সিমাম ধরে রাখবে ম্যাক্সিমাম ভোল্টেজের জন্য, ম্যাক্সিমাম বিভবের জন্য। কেন? তার কারণ ফর্মুলা আমরা জানি, কিউ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি। এই যে সি, এটা স্ট্রাকচার ডিপেন্ডেন্ট, এটা যে স্ট্রাকচারটা তুমি করেছো তার উপর নির্ভর করবে। তার সাথে সাথে সি কিন্তু এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর নির্ভর করে। এবার ভোল্টেজটা ধরে নাও ম্যাক্সিমাম তোমার তুমি বসিয়ে দিয়েছো, তারপরে আধান শূন্য মাধ্যম হলে যতটুকু আধান ধরে রাখবে, অন্য মাধ্যম হলে তার চেয়ে বেশি ধরে রাখবে। তার কারণ হচ্ছে ভোল্টেজটা তোমার কমে যায়। এক্ষেত্রে যদি ধরে নাও শূন্য মাধ্যমে বিভবের ফর্মুলা কি? শূন্য মাধ্যমে বিভবের আমরা ফর্মুলা জানি, বিভব ভি সমান 1/4πε0 Q/R। অন্য মাধ্যমে সেই বিভবটা দাঁড়িয়ে যাবে ভি প্রাইম, যদি আমি বলি 1/4πε0 কে ইন্টু Q/R। এবার কে এর মান যেহেতু একের চেয়ে বেশি, তার মানে আমি এটাকে বলতে পারি V/K। তাহলে বিভব কে ভাগ কমে গেল। তাহলে বিভব কমে গেল মানে বৈকল্য হবে না। তাহলে আরো তুমি কে গুণ বেশি আধান সেখানে রাখলে তবেই তোমার বৈকল্য হবে। তার মানে তোমার আধান বেশি পরিমাণ ধরে রাখতে পারবে। তাহলে বিভব যদি কমে যায় কে গুণ, তাহলে আমরা জানি যে C1 যদি সি প্রাইম যদি বলি, তাহলে সেটা হচ্ছে তোমার কিউ বাই বিভব ভি প্রাইম। তার মানে হচ্ছে কিউ বাই ভি বাই কে। এই কেটা উপরে চলে যাচ্ছে, তাহলে কে ইন্টু কিউ বাই ভি, তার মানে হচ্ছে কে ইন্টু C0। তাহলে তোমাদের মনে রাখতে হবে কি? মনে রাখতে হবে এটাই, যে অন্য মাধ্যমে কিন্তু আমার ধারকত্ব বেড়ে যায়। তার জন্য এই ধারক গঠনের সময় যে দুটো পাত, এদের মধ্যবর্তী অঞ্চলে যেটা করা হয়, সেটা হচ্ছে যে তোমার মধ্যেখানে খানিকটা অন্য মাধ্যমের জিনিসপত্র রেখে দেওয়া হয়, যাতে করে তোমার ধারকত্বটা পরাবৈদ্যুতিক ধ্রুবক কতটা সেই অনুযায়ী তত গুণ বৃদ্ধি পায়। এটা হচ্ছে ফান্ডা। তাহলে আমরা দেখলাম যে আমরা আমরা অ্যাকচুয়ালি কিন্তু পড়ছি সমবায়, তার মধ্যে আমরা দেখলাম ধারক কি করে গঠন করা হয়, সেটা সম্বন্ধে আমরা একটা হালকা আইডিয়া নিলাম। তোমাদের বইয়ে দেওয়া আছে, ঝরঝর ঝরঝর করে একবার পড়ে নিও প্রতি লাইন বাই লাইন। ওকে, এবার আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ধারকের সমবায়, সেটা আমরা পড়বো। তোমাদের যেহেতু একটা আইডিয়া আছে সমবায় সম্বন্ধে, তাহলে আমার পড়াতে সুবিধে হবে। সেই আইডিয়ায় ধারকের সমবায়, যেটা আমরা রোধের সমবায় পড়েছি, সেখানে আমরা তুল্য রোধ পেয়েছি। ধারকের সমবায় করে আমরা যেটা নির্ণয় করব, সেটা হচ্ছে তুল্য ধারকত্ব নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের টার্গেট। এবার সমবায় কত ধরনের হয় তোমরা জানো? কত ধরনের বলতে পারবে? সমবায় কত ধরনের হয়?
তিন ধরনের কি কি? একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়, আর একটা মিশ্র সমবায়। এটাকে বলা হয় সিরিজ, এটাকে বলা হয় প্যারালাল, আর এটা বলা হয় মিক্সড। তো আমরা যদি এই দুটোকে কনসেন্ট্রেট করি তাহলে এই দুটোরই রেজাল্ট এখানে আছে। তার মানে শ্রেণী আর সমান্তরালকে যদি আমরা ভালো করে বুঝি তাহলে কিন্তু শ্রেণী বানানটা ঠিক লিখলাম, ভুল লিখলাম মনে হচ্ছে শ্রেণী বানানটা। তাই না? হ্যাঁ, মধ্যাহ্ন হবে। শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়। শ্রেণী সমবায় মানে একটা ধারকের এন্ড আর একটা ধারকের শুরু। দুটো ধারকের যদি একটা শেষ আর একটা শুরু হয় তাহলে সেটা হচ্ছে শ্রেণী সমবায়। আর যদি দুটো, তিনটে, দুই বা ততোধিক যে ধারক আছে তাদের যদি আমি স্টার্টিং পয়েন্ট বাম দিকের পয়েন্ট আর ডান দিকের পয়েন্টকে সবগুলোকে একসাথে জুড়ে দিই তাহলে সমান্তরাল সমবায় হবে। তাহলে এরকম যদি আমরা তিনটি ধারক দিয়ে আমরা যদি দেখি, এই একটা ধারক ধরে নাও এটা C1, এই একটা ধারক ধরে নাও এটা ধারকত্ব C2, এই একটা ধারক ধরে নাও তার ধারকত্ব হচ্ছে C3। তিনটে ধারক রয়েছে ধরে নাও, এদের আমরা শ্রেণী সমবায় যদি করতে চাই তাহলে আমরা যেটা করব, শ্রেণী করতে গেলে একটার শেষ অন্যটার শুরু। শ্রেণী করতে গেলে একটার শেষ অন্যটার শুরু মানে হচ্ছে একটা শেষ করে এর সাথে গেঁথে দিলাম পরেরটা, তারপরে গেঁথে দিলাম তারপরটা। এইটা হচ্ছে তোমার শ্রেণী সমবায় C1, C2, C3। সমান্তরাল যদি করতে চাই তাহলে আমরা কি করব, এদের দুই প্রান্তে যে এন্ড গুলো আছে এই এন্ড গুলো এই এন্ডের সাথে এটা জুড়বে, এই এন্ডের সাথে এটা জুড়বে, একদিকে যাবে আর এই এন্ড গুলো একদিকে জুড়ে যাবে। এরকম যদি কেস হয়, এরকম যদি কেস হয় তাহলে সেটা সমান্তরাল সমবায়। তাতে কি করব, আমরা এখানে একটা C1 কে রাখবো, এখানে একটা C2 কে রাখবো, এখানে C3 কে রাখবো, নিয়ে এইগুলোকে আমরা জুড়ে দেবো এক জায়গায়। তাহলে এইটাকে বলছে সমান্তরাল সমবায়। তাহলে এইরকম ধরনের জুড়ে দেওয়া, ই করে দেওয়া, এই সমস্ত জিনিস বোঝার থেকে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি শ্রেণী সমবায়ে কি ধ্রুবক থাকে, সমান্তরাল সমবায়ে কি ধ্রুবক থাকে, সেটা কিন্তু আমাদের জানাটা খুব জরুরি। এখানে দেখতে পাচ্ছ শ্রেণী সমবায়ে কি ধ্রুবক থাকতে পারে। যদি এটা ধরে নাও একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর হয়, সমান্তরাল ধারক যদি হয়, সমান্তরাল পাত ধারক যদি হয়, তাহলে কি হবে? যদি আমি এখানে ধরে নাও কিউ আধান দিই, প্লাস কিউ আধান দিই, এখানে মাইনাস কিউ হবে। এটা মাইনাস কিউ হওয়ার জন্য এখানে প্লাস কিউ হবে, এখানে মাইনাস কিউ হবে, এখানে প্লাস কিউ হবে, এখানে মাইনাস কিউ হবে। তার মানে প্রতিটা ধারকের মধ্যে যে আধান সঞ্চয় হয়ে আছে কিউ পরিমাণ, সেই আধানটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তার মানে এখানে আধান ধরে আছে কিন্তু প্রত্যেকটা হচ্ছে কিউ পরিমাণ আধান ধরে আছে। তার মানে এখানে আধানটা কনস্ট্যান্ট। প্রতিটি ধারকের মধ্যে যে আধান ধরে রয়েছে সেই আধানটা কনস্ট্যান্ট, কিন্তু তাদের বিভব পার্থক্যগুলো কিন্তু একই হবে কিনা সেটা আমরা বলতে পারবো না। এইটা V1 ধরে নাও, এইটা V2, এর দুই প্রান্তের বিভব, এটা হচ্ছে V3 আমরা ধরে নিতে পারি। আর সমান্তরালের ক্ষেত্রে কি করতে পারি, যেহেতু এর দুটো পয়েন্ট, এর এই পয়েন্ট মানে এই পয়েন্ট, এই পয়েন্ট মানে এই পয়েন্ট, আর এই এই যে পয়েন্ট গুলো, এই A1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, A B C, এরা একই পয়েন্ট, কারণ এদের মধ্যে কোনো কিছু নেই, এরা জাস্ট শর্ট। এরা জাস্ট শর্ট মানে কি, জাস্ট কানেক্টেড। তার মানে যাহাই এক তাহাই দুই তাহাই তিন, যাহাই এ যাহাই বি তাহাই তিন। তার মানে এই যে ক্যাপাসিটর গুলো এখানে আছে যাদের ধারকত্ব C1, যাদের ধারকত্ব C2, যাদের ধারকত্ব C3, তাদের দুই প্রান্ত কিন্তু একই পয়েন্টের সাথে কানেক্টেড। তাহলে এদের এদের দুই প্রান্ত গুলি একই পয়েন্টে কানেক্টেড। দুই দিকে আলাদা আলাদা কিন্তু একই পয়েন্ট বলতে আমি এখানে বোঝাচ্ছি বাম দিকে 1, 2, 3 একই পয়েন্ট, আর ডান দিকে হচ্ছে ABC একই পয়েন্ট, এগুলোর সাথে কানেক্টেড। এবার আমরা জানি যদি পয়েন্ট একই হয়, স্থান একই হয়, বিন্দু একই হয়, তাহলে সেই জায়গাগুলোর মধ্যে কি একই হবে? যে সমস্ত প্যারামিটার ইলেকট্রিসিটিতে আমরা পড়েছি
তার মধ্যে কোনটা অবস্থানের অপেক্ষক? যতগুলো আমরা পড়েছি সেগুলোর মধ্যে কোনটা অবস্থানের অপেক্ষক? পজিশনের ফাংশন কোনটা? আমরা যে সমস্ত প্যারামিটার গুলো এতদিন ধরে পড়লাম, বিভব। তার মানে এর বিভব কেবলমাত্র বিন্দু পজিশনের উপর নির্ভর করে। বিভবের পার্থক্য দুটো প্রাথমিক আর অন্তিম বিন্দুর পজিশনের উপর নির্ভর করে, কিন্তু কোনোভাবেই এটা তোমার পথের উপর নির্ভর করে না। তার মানে আমি এক থেকে এতে এইদিকে গেলাম না এইদিকে গেলাম না এইদিকে গেলাম, তার উপর নির্ভর করবে না। তার মানে সবারই ক্ষেত্রে বিভব পার্থক্য একই হবে। সমান্তরাল সমবায় সেজন্য দুই প্রান্তের বিভব পার্থক্য একই হয়। তাহলে আমরা দেখলাম প্যারালাল কম্বিনেশনে, এটাকে আমি প্যারালাল লিখছি, ঠিক আছে। সমান্তরাল কম্বিনেশনে আমরা দেখলাম বিভব পার্থক্য সেম থাকে। তাহলে এখানে এখানে তফাৎ কি হয়? এখানে তফাৎ হয় এদের আধানগুলো। এখানে ধরে নাও Q1 আধান আছে, এখানে ধরে নাও Q2 আধান আছে, এখানে ধরে নাও Q3 আধান আছে, কিন্তু এদের সবারই বিভব পার্থক্য কিন্তু সমান। এরও আছে ভি বিভব পার্থক্য, এখানেও আছে ভি বিভব পার্থক্য, এখানেও আছে ভি বিভব পার্থক্য। তাহলে আমরা দেখি তুল্য মূল্য যদি আমি ধারক একটা তৈরি করতে পারি, তাহলে তার ধারকত্ব কত হবে। শ্রেণী আর সমান্তরালে আমরা বের করে দেখি। তাহলে শ্রেণীর ক্ষেত্রে আমরা পড়ে দেখি শ্রেণী সমবায়। এরকম ধরে নাও একটা দুটো সবারই কিন্তু লেংথ সমান হবে, তিনটে, C1 C2 C3। এখানেও আধান কিউ, এখানেও আধান কিউ, এখানেও আধান কিউ। এখানে ভোল্টেজ হচ্ছে V1, এখানে ভোল্টেজ হচ্ছে V2, এখানে ভোল্টেজ হচ্ছে V3। তাহলে এর তুল্য ধারক যদি আমরা বলি, তুল্য ধারক বলতে কি বোঝাচ্ছে? তুল্য ধারক বলতে বোঝায় যে এই তিনখানাকে যদি ছুঁড়ে ফেলে দিই, তাহলে একখানা যদি ধারক রাখি যা এই তিনখানার কাজ এক আয় করে দেবে, সেটা হচ্ছে এই তিনটের তুল্য ধারকের সমান। তার মানে ধারকত্ব আমার এদের তিনটে মিলে যা হবে তাই কিন্তু ও একাই তৈরি করে দেবে। তাহলে তুল্য ধারক আমি ধরে নিলাম এরকম একটা তুল্য ধারক তৈরি হলো, যার ধারকত্ব হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। তুল্য মানে ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর, তার ধারকত্ব ধরলাম সি ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে সব জায়গায় দেখো কিউ সেম, তাহলে এখানেও কিউ সেম হবে। কিন্তু ইকুইভ্যালেন্ট মানে কি? এখান থেকে শুরু এখানে শেষ। তাহলে ভোল্টেজ কত হবে? V1 প্লাস V2 প্লাস V3। তার মানে এখানে ভোল্টেজ যদি ভি হয়, তাহলে দিস ভি ইকুয়াল টু হবে V1 প্লাস V2 প্লাস V3। কারণ তুল্যর এই পয়েন্টটা যদি এ হয়, এই পয়েন্টটা যদি বি হয়, তুল্যর ক্ষেত্রেও এই পয়েন্টটা হবে এ, এই পয়েন্টটা হবে বি। তার মানে দুই প্রান্তের বিভব প্রভেদ যদি আমি দেখি, তাহলে প্রত্যেকটার বিভব যে প্রভেদ গুলো আমি এখানে পাচ্ছি, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, সেগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো প্রথম যে ক্যাপাসিটারটা C1টা, সেটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আধান আছে কিউ, তার ভোল্টেজ হচ্ছে V1। তার মানে আমরা এখানে লিখতে পারি C1 কিউ সমান C1 V1। দ্বিতীয়টার জন্য আমরা লিখতে পারি এখানে আধান আছে কিউ, ধারকত্ব C2, ভোল্টেজ V2। তার মানে আমরা এখানে লিখতে পারি কিউ সমান C2 V2। আবার তৃতীয়টার জন্য সিমিলারলি আমরা লিখতে পারি যে এখানে আধান আছে কিউ, এটা C3, V3 হচ্ছে তার বিভব। তার মানে আমরা এখানে লিখতে পারি কিউ সমান C3 V3। আর এই যে কানেকশনটা রয়েছে, এই কানেকশনটা আবার এটার জন্য আমি ইকুইভ্যালেন্টের জন্য আবার বলতে পারি কিউ সমান সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। কোন ভি? ভিটা কি? ভি হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। তাহলে দেখো কিউ সব জায়গায় সমান। তার মানে এখানে আমি এই যে রিলেশনটা আছে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3, সেটা বার করি। তাহলে এখানে দেখি এখানে V1 হবে, তাহলে V1 সমান হবে কিউ বাই C1, V2 সমান হবে এখানে কিউ বাই C2, V3 সমান হবে কিউ বাই C3, আর এখানে ভি সমান হবে কিউ বাই সি ইকুইভ্যালেন্ট। তাহলে সবারই V1 V2 V3 যেটা পেলাম,
আর ভি ইকুইভ্যালেন্ট যেটা পেলাম সেটা এই সম্পর্কে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাবো, আমরা দেখি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সম্পর্কটা কি, নেট বিভব ভি নেট যেটাকে ভি বলেছি এটা সমান হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। তাহলে এটার জন্য আমরা লিখেছি কিউ বাই সি ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে কিউ বাই C1, এটা হচ্ছে কিউ বাই C2, এটা হচ্ছে কিউ বাই C3। এবার কিউ তো নট ইকুয়াল টু 0, তাহলে কিউ গুলো সব কেটে যেতে পারে, কাটলে হবে 1 বাই সি ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3। তাহলে ইকুইভ্যালেন্টের যে অনন্যক সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্স যেগুলো আছে তাদের অনন্যকের যোগফলের সমান। তাহলে তুল্য ধারকের ধারকত্বের যে অনন্য সেটি হলো ইন্ডিভিজুয়াল, মানে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানে প্রতিটি ধারকের ধারকত্বের অনন্যকের যোগফলের সমান, পাতি যোগফল। সো দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে আমরা দেখেছিলাম রোধের ক্ষেত্রে যা হয়েছিল, রোধের ক্ষেত্রে শ্রেণী হলে রোধ বাধা বৃদ্ধি পায়, রাস্তা বেড়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ধারকত্ব কিন্তু কমে যাবে, যদি পর পর ধারক রেখে দাও তাহলে কিন্তু ধারকত্ব কমে যাবে, এটা হচ্ছে ব্যাপার, বুঝছো? তাহলে কি হবে, তাহলে দুটো যদি হয়, যদি দুটি ধারক হয়, ধরে নাও এদের মধ্যে ধারকত্ব হচ্ছে C1 আর C2, এদেরকে ধরে নাও শ্রেণীতে রেখেছে, তাহলে তুল্য ধারকত্ব কত হবে, সেটা যদি সি ইকুইভ্যালেন্ট হয় তাহলে 1 বাই সি ইকুইভ্যালেন্ট সমান 1 বাই C1 প্লাস 1 বাই C2। তাহলে এটাকে লসাগু করলে হবে C1 C2, এদিকে হচ্ছে C1 প্লাস C2, C2 প্লাস C1 হবে, ওটা মানে C1 প্লাস C2। তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান উল্টে যাবে, এটা 1 বাই সি ইকুইভ্যালেন্ট, তাহলে সি ইকুইভ্যালেন্ট সমান হবে উল্টে গিয়ে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। যদি তোমাদেরকে প্রশ্ন করে, ধরো কোশ্চেন করে যে একটা C1 সমান হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, C2 সমান হচ্ছে ধরে নাও 4 মাইক্রোফ্যারাড, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে, সি ইকুইভ্যালেন্ট কত হবে? ও হো 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 হো, হ্যালো 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 হ্যালো, 2 মাইক্রোফ্যারাড হবে। এখানে বসাও 4 4 16 বাই 8 সমান 2 মাইক্রোফ্যারাড। ঠিক, এই হচ্ছে ফর্মুলা তার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অবজারভেশন যদি আমরা দেখি, আমাদের এই যে ফর্মুলায় যে অবজারভেশনটা আমরা পেলাম, তোমরা নিশ্চয়ই যখন রোধ পড়েছিল তখন এই অবজারভেশনটা করেছিলে, যে যখন তোমার শ্রেণী হয় তখন আমরা দেখতে পাচ্ছি অনন্যকের যোগফল যেহেতু, তাহলে আমরা দেখতে পেলাম C1 যেখানে 4, C2 যেখানে 4 মাইক্রোফ্যারাড, সেখানে আমরা দেখছি সি ইকুইভ্যালেন্ট সমান দেখছি 2 মাইক্রোফ্যারাড। আবার আমরা যদি আরেকটা কেস দেখি, কেস 2 যদি আমরা দেখি, C1 ধরে নাও 1 মাইক্রোফ্যারাড, C2 ধরে নাও 2 মাইক্রোফ্যারাড, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে, 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 সমান হচ্ছে 2/3 মাইক্রোফ্যারাড। তার মানে দেখতে পাচ্ছি এই যে দুটো আছে C1 আর C2, তার মধ্যে এটা হচ্ছে ছোট, স্মলেস্ট, দুটোর মধ্যে স্মলেস্ট হচ্ছে C1, আর সি ইকুইভ্যালেন্ট যেটা পেলাম সেটা আবার পেলাম 2/3 মাইক্রোফ্যারাড, যেটা আবার লেস দ্যান দ্য স্মলেস্ট ক্যাপাসিট্যান্স। যাদেরকে জুড়ছি তাদের মধ্যে যেটা সব থেকে স্মলেস্ট তুল্য ক্যাপাসিট্যান্স সি ইকুইভ্যালেন্ট তার চেয়েও ছোট। তাহলে এখানে একটা আমরা স্টেটমেন্ট দিতে পারি যে শ্রেণীতে শ্রেণীতে
তুল্য ধারকত্ব প্রতিটি ধারকগুলির মধ্যে ন্যূনতম বা ছোট, ন্যূনতম নয়, সবচেয়ে কম ধারকত্ব বিশিষ্ট ধারকত্বের চেয়েও কম। কথাটা একটু বুঝে নিলেই হয়। মানে ইট ইজ স্মলার দেন দ্য স্মলেস্ট ক্যাপাসিট্যান্স যখন আমরা সিরিজে করব। ওকে, এবার আমরা যদি দেখি সমান্তরালে তাহলে কি হয় আমরা দেখবো। খুব ইজি দুটো জিনিস, কিন্তু তবুও এটাকে একবার করে নেওয়া দরকার। আমরা দেখলাম রোধের ক্ষেত্রে যা হয় এর ক্ষেত্রে কিন্তু উল্টো হলো। সমান্তরালে আমরা দেখতে পাচ্ছি এইটা যদি C1 হয়, এইটা যদি C2 হয়, এটা যদি C3 হয়, তাহলে এই তিনটেকে আমরা জুড়েছি, যাদের দুই প্রান্তের বিভব একই। এরও বিভব হচ্ছে V1, এর বিভব হচ্ছে এর বিভব V, এরও বিভব V, এরও বিভব V। তাহলে তুল্য যদি করি, তাহলে এখানে ধরে নাও A পয়েন্ট, এখানে B পয়েন্ট, তার মধ্যেই বসাতে হবে। তাহলে এখানে A পয়েন্ট, এখানে B পয়েন্ট, তার মধ্যে আমি একটা তুল্য ধারককে বসাচ্ছি। ধরে নাও এই হচ্ছে তোমার তুল্য ধারক, যার ধারকত্ব হচ্ছে C ইকুইভ্যালেন্ট। তাহলে দেখো এখানে যদি আধান হয় Q1, এখানে যদি আধান হয় Q2, এখানে যদি আধান হয় Q3, তাহলে তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে হবে তোমার Q1 প্লাস Q2 প্লাস Q3 টোটাল আধান হবে। ওকে, তাহলে এখানেও কিন্তু ভোল্টেজ বিভব কিন্তু এখানেও হবে V। তাহলে দেখো এদের ইন্ডিভিজুয়াল গুলো কি হবে? Q1 সমান C1 ইন্টু V, Q2 সমান C2 ইন্টু V, Q3 সমান C3 ইন্টু V। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার যে বড় হাতের Q টোটাল, সেটা সমান হবে Q1 প্লাস Q2 প্লাস Q3। তাহলে এখানে Q সমান কি? এখানে Q সমান হচ্ছে C ইকুইভ্যালেন্ট ইন্টু V। আবার এদের মধ্যে কানেকশন কি? কানেকশন হচ্ছে Q সমান Q1 প্লাস Q2 প্লাস Q3। এটা বসিয়ে দিই। এটা হচ্ছে C ইকুইভ্যালেন্ট ইন্টু V, এটা বসালাম Q এর জায়গায়, Q1 এর জায়গায় বসালাম C1V, Q2 এর জায়গায় বসালাম C2V, Q3 এর জায়গায় বসালাম C3V। V যেহেতু নট ইকুয়াল টু 0, দুই পক্ষ থেকে কমন নিয়ে কেটে দিতে পারি। তার মানে আমরা পাচ্ছি C ইকুইভ্যালেন্ট সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে পাতি যোগ, জাস্ট অ্যাড। ওকে, তাহলে এখানে আমরা নোটটা করব একদম অন্যরকম। অ্যাড যদি হয় তাহলে যোগ হতে হতে যাবে, আর আমরা জানি ধারকত্ব সব সময় পজিটিভ হয়, নেগেটিভ হওয়ার কোনো জায়গা নেই। তাই পজিটিভ জিনিস যদি যোগ হতে থাকে তাহলে সেক্ষেত্রে তুল্য ধারকত্ব কিন্তু বাড়তেই থাকবে। তার মানে এখানে আমরা দেখলাম কম্বিনেশনে প্যারালাল কম্বিনেশনে আমরা কি দেখতে পেলাম, বা প্যারালাল কম্বিনেশন মানে হচ্ছে সমান্তরাল সমবায়ে, আমরা দেখতে পেলাম যে C equivalent is greater than the largest বা গ্রেটেস্ট C, যে সব থেকে বড় ক্যাপাসিট্যান্স তার চেয়েও বড় হবে, কারণ যোগ হয়েছে এখানে। ঠিক, তো এই সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু এখানে পড়তে পারে। যেমন ধরো নাও আমি তোমাদের কিছু ছোট ছোট প্রবলেম দিচ্ছি। যে ধরো নাও নাম্বার 1 প্রবলেম হচ্ছে এখানে 2 মাইক্রোফ্যারাড, এখানে ধরে নাও 2 মাইক্রোফ্যারাড, এখানে ধরে নাও 2 মাইক্রোফ্যারাড, এরকম আছে। তাহলে বলো তো দেখি এই এ বিন্দু আর এই বি বিন্দু, এদের মধ্যে সি এ বি সমান কত? করো, ক্যালকুলেট করো কত হয় বলো। আর জল নিয়ে আসি।
বলো কত হলো? হ্যালো, কত বললেন? হুম। সবাই যদি বলছিস তাহলে আর আমি কিছু বললাম না, যা 3.5 মাইক্রোফ্যারাড বলে দিলাম। এটা করলে 4 আসবে। এই যে এই পার্টটা করলে আসবে 4 মাইক্রোফ্যারাড। আর 4 আর 2 করলে আসবে 4 দুগুণ 8/6। তার মানে হচ্ছে 3.5 মাইক্রোফ্যারাড। ঠিক আছে? এই ধরনের বিভিন্ন কোশ্চেন আছে এখানে, অনেক ধরনের ট্রিকি, নানা রকম আইডিয়া, বিভিন্ন ধরনের অন্যরকম উল্টোপাল্টা, এটা ওটা সেটা সেটা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে করো। এখানে দেখবে তোমাদের 152 পেজ নাম্বার 152 থেকে আরম্ভ করবে। এখান থেকে একখানা কোশ্চেন কিন্তু অবশ্যই পড়বে। পেজ নাম্বার 152 থেকে যে সলভ প্রবলেম গুলো আছে, এখানকার তোমরা মনে রাখবে যে প্রবলেম গুলো সলভ করে দেওয়া আছে, দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট বিফোর গোয়িং ইনটু দা মানে কোশ্চেন এমসিকিউ। এগুলো করার আগে সলভ প্রবলেম গুলো কিন্তু প্লিজ করে নিও। তাতে কনফিডেন্স তোমার এমন বেড়ে থাকবে যে ওই প্রশ্নগুলো কোনো প্রশ্নই মনে হবে না। নইলে বারবার পিছন ফিরে ব্যাক করে বারবার তোমাদেরকে দেখতে হবে। চেষ্টা করো সামগ্রিকভাবে যতটা পারা যায় সলভ প্রবলেম করতে। এখানে তোমাদের হোমওয়ার্ক আমি দেব 1 থেকে, কথার কথা ধরে নাও 10। সলভ যেগুলো আছে এটা হোমওয়ার্ক থাকলো 1 to 10। এগুলো দুদিনের মধ্যে করো। মঙ্গলবারের আগে কিন্তু এগুলো সেরে ফেলো। ওকে, তো এইটুকু আমি ক্যাপাসিট্যান্সের জন্য তোমাদের পড়ানোর ব্যাপারে উৎসাহী ছিলাম, সেটুকু পড়ালাম। জাস্ট একদম সিম্পল পাতি জিনিস, যেটা তোমরা মনে রাখবে রোধের ক্ষেত্রে তোমরা যা করেছো 11 9 10-এ যেটা করেছো ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে আলাদা হয়। এবং দেখবে প্রায় সমস্ত ক্ষেত্রেই রোধের ক্ষেত্রে যে ফর্মুলাটা তোমরা করেছো তার থেকে কিন্তু ডিফারেন্ট তোমরা জিনিস পাবে অন্যান্য সমবায়ের ক্ষেত্রে। ঠিক এই যে এক্সাম্পলটা আমরা দিলাম, এটা হচ্ছে একটা মিশ্র সমবায়ের এক্সাম্পল। এখানে শ্রেণীও ছিল, সমান্তরালও ছিল। কিন্তু মনে রাখবে এই ধরনের ছোট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় না পড়ার চান্স বেশি। নাও, প্রবলেম। প্রথমে আমরা ক্যাপাসিটরের কিছু প্রবলেম করি। ক্যাপাসিটারস প্রবলেম মানে মনে করবে না যে কোনো একটা ক্যাপাসিটার আছে, তার সমস্যা হয়েছে। এখানে আমরা ক্যাপাসিটার চ্যাপ্টারের প্রবলেম করছি, নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, তো ফার্স্ট প্রবলেম তোমাদের যেহেতু এটা করালাম, তোমার কি বলে, যেহেতু সমবায়টা করালাম, প্রথমে আমি আমি মন থেকে দুই একটা প্রবলেম দিচ্ছি। সমবায় থেকে প্রথমে একটা প্রবলেম দিই, যেটা আমরা ডিসকাস করবো। ধরে নাও এখানে একটা ব্যাটারি আছে, যে ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এখানে একটা ক্যাপাসিটার আছে, যে ক্যাপাসিটারটার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। দেওয়া আছে সি সমান 5 মাইক্রোফ্যারাড। প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই ধারকে আধান কত আছে? একখানা। এখানে আর সমবায় দিলাম না, এক পিস। সমবায়ে ঢুকবো, কিন্তু তার আগে আমি এক পিস দিলাম। তাহলে এখানে আমি প্রথম প্রবলেম সমবায় বলবো না, আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্যাটারি প্লাস ক্যাপাসিটার দিয়ে সার্কিট আছে। সার্কিট মানে কোন একটা বর্তনী আছে, সেই বর্তনীতে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম বোঝার চেষ্টা করব। যে 5 ভোল্ট একটা ব্যাটারি রয়েছে, তার অ্যাক্রসে একটা ধারকের দুই পাশে, যেটাকে জয়েন করা হয়েছে। প্রশ্ন করেছে যে ধারকে আধান কত? ধারকের ধারকত্ব দেওয়া আছে 5 মাইক্রোফ্যারাড। কে বলতে পারবে? মা গো মা।
সে যদি বল। কি 25 কি? মাইক্রোটা কোথায় যাবে? 25 মাইক্রো কুলম আধান হবে। ভেরি গুড, এ তো কিছুই নেই। দেখো আমরা দেখবো এটা হচ্ছে ধারক, ধারকের দুই পাশে বিভব কত। এখানে ভোল্টেজ যদি ভি হয় তো 5 ভোল্টই হবে ভি সমান, কারণ 5 ভোল্টই তো দুই দিকে টাচ করে দিয়েছি ব্যাটারি। আমার ব্যাটারির দুই প্রান্ত তো দুই দিকে টাচ করে দিয়েছি, তার 5 ভোল্টই হবে। তাহলে এখানে ভি সমান পেলাম আমি 5 ভোল্ট। তাহলে আধান বলেছে, আধান সমান কি? কিউ ইকুয়াল টু কি হয়? সি ইন্টু ভি। তাহলে সি মানে হচ্ছে 5 মাইক্রোফ্যারাড ইন্টু 5 ভোল্ট। আর আমরা জানি যে 5 ইন্টু 5 25 তো পেলাম ঠিক কথায়। মাইক্রো একা বসে থাকবে, এফ ইন্টু সি ফ্যারাড ইন্টু ভি সমান হয় তোমার কুলম। তাহলে এটা হবে 25 মাইক্রো কুলম। কি বোঝা গেল না? বোঝা গেল না? একটু আওয়াজ দাও প্রত্যেকে, সবাই একবার একটু আওয়াজ দাও প্লিজ। আমি ঠিক বুঝতে পারছি না, আওয়াজ দাও প্লিজ। এটা হচ্ছে একদম সিম্পলেস্ট প্রবলেম। এবার ধীরে 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 এটাকে বাড়াবো, এটাকে এখান থেকে আমরা ভাঙবো জিনিসগুলোকে। নেক্সট, নেক্সট প্রবলেম নাম্বার 2। একই 5 ভোল্টের ব্যাটারি গিয়ে কি করলো, এখানে দুখানা ক্যাপাসিটার আছে। এই দুখানা ক্যাপাসিটারের সাথে জুড়ে গেছে। এইটা C1, এটা C2। C1 সমান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, C2 সমান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। C1 এ আধান হচ্ছে Q1, C2 তে আধান হচ্ছে Q2। প্রশ্ন প্রশ্ন হচ্ছে Q1 সমান কত, Q2 সমান কত? বলেন, কে বলবেন বলুন, কে আগে বলতে পারবে দেখি। আরে দাঁড়া, মশা মারার ব্যাট নিয়ে আসি। তারপরে দাঁড়া, প্রবলেম 3টা বলে দিই। তোমরা প্রবলেম 2তে হয়তো একটু তোমরা বলতে পারো যে কি গাধার মতন কোশ্চেন দিচ্ছেন স্যার, এ তো পটা পট করে দেবো। আরো ইজি আর একটা প্রবলেম দিয়ে দিই। আজকে কি সবাই আছো না? নাই C1, এটা C2, এখানে আধান কিউ, এখানেও আধান কিউ হবে। এর ভোল্টেজ ধরে নাও V1, এর ভোল্টেজ ধরে নাও V2। প্রশ্ন হচ্ছে V1 সমান কত, V2 সমান কত? এইটুকু প্রবলেম তোমরা যদি আজকে শিখে যেতে পারো তাহলে জানবে শিওর শট, 100% শিওর। আর তারপরে যদি অ্যাপ্লিকেশন অফ ব্রেন তোমাদের থাকে, অ্যাপ্লিকেশন অফ ব্রেন না থাকলে আজকাল তোমরা ডাক্তারিও পাবে না, ইঞ্জিনিয়ারিং পাবে না, কিচ্ছু পাবে না। ঘরে বসে থাকতে হবে, ব্রেনকে অ্যাপ্লাই করতে হবে। সেই অ্যাপ্লাই যদি করতে পারো, আর এইটুকু যদি দুটো প্রশ্নের অ্যান্সার খুব সহজ, একদম পাতি প্রবলেম যদি বুঝতে পারো, চেষ্টা করো। 4-5 মিনিট টাইম দিচ্ছি। আমি তার আগে মশা মারার একটা ব্যাট নিয়ে আসছি, পট 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 করে মশা মারবো, আর এই অঙ্কগুলোকেও আমরা করবো।
আরে অমর্ত, অমর্ত আছে না পালিয়ে গেলি? বলছি এরকম ব্যাট পাওয়া যায় না যেগুলোতে পাকিস্তানি মারা যায়, মানে সৈনিক, কর্তা নিয়ে গিয়ে শহরে হাতে একটা করে দিতাম, মশা মারার মতন মেরে দিতাম। সত্যি। কোথায় সিজ ফায়ার দিয়েছে? কবে? জানিস কিছু? তুই জানিস কিছু কি হয়েছে? দাঁড়া, চলো। তাহলে কি প্রবলেম দিয়েছিলাম, অ্যান্সার কি হলো, প্রথমটা কি হবে বলো? প্রবলেম নাম্বার কি ছিল, এটা টু। প্রবলেম নাম্বার টুটা কি হবে? কিউ ওয়ান সমান কত, কিউ টু সমান কত? কে কে আছিস একটু গলা দে, কেউ আছিস না চলে গেছিস সবাই বল। হ্যালো 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 হ্যালো। আচ্ছা, তো অনেকেই আছিস তো, তিন চারজন মেয়ে আছে, ছেলেগুলো সব ঘুমিয়ে পড়েছে তাই তো? এই, তো বল। দুজন? কি অবস্থা! লে বল এটা কি হবে? এদিকে 5 ভোল্ট, বলো 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 বলো। এর মধ্যে কোনো সন্দেহ নেই, দিস ইজ ভেরি গুড, একদম ঠিক। এই গলাটা মনে হচ্ছে অনেকদিন পর শুনলাম। লিলি মানে কি? ও সুহানা, আচ্ছা আচ্ছা। তাহলে আমি মনে একটু, হ্যাঁ এবার বুঝতে পেরেছি, টিউন করতে একটু টাইম লাগে। এনিওয়ে, ঠিক, ঠিক বলেছো। দেখো এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা প্যারালালি আছে, তার মানে এরও ভোল্টেজ হবে, এরও বিভব প্রভেদ ভি সমান হবে 5 ভোল্ট, এরও বিভব প্রভেদ ভি হবে 5 ভোল্ট। তাহলে এর আধান Q1 যেটা, সেটা হবে পাতি C1 ইন্টু ভি। এর আধান যেটা Q2 হবে, সেটা পাতি C2 ইন্টু ভি। তার মানে C1 মানে হচ্ছে কত বলেছিলাম, 2 আর 3, তাহলে 2 ইন্টু 5, তার মানে হচ্ছে 10 মাইক্রো কুলম। আর এটা হচ্ছে 3 ইন্টু 5 সমান হচ্ছে 15 মাইক্রো কুলম। দিস ওয়াজ ইজি, এটা ছিল একদম ইজি বিজি। নেক্সট, 3, এটা হচ্ছে 5 ভোল্ট, C1 C2। এখানে আমি জিজ্ঞেস করেছিলাম এতে ভোল্টেজ কত, V1 V2 সমান কত? কে করতে পেরেছে? এটা রিলেটিভলি একটু একটা দুটো লাইন এক্সট্রা লিখতে হবে। দেখো এটা সিরিজে আছে, এটা আছে সিরিজে। তাহলে সিরিজে কি কনস্ট্যান্ট থাকে, কি কনস্ট্যান্ট থাকে সিরিজে? কিউ কনস্ট্যান্ট থাকে। তাহলে কিউ সমান কত, এইটা কিউ থাকে, তাহলে প্রথম টার্গেট আমার হবে কিউ সমান কত সেটা বার করা। তাহলে প্রত্যেকটার কিউ পেয়ে যাব, C1 C2 আমার জানা আছে, তাহলে ভি পেয়ে যাব। তাহলে এই কিউ পেতে গেলে আমরা এটা প্রথমে এর তুল্য, এই জিনিসটাকে তুল্য বর্তনী করব। তুল্য বর্তনী যদি আমরা করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা 5 ভোল্ট দেবো, আর এইখানে আমি সি ইকুইভ্যালেন্ট দিয়ে দেবো। বলো তো দেখি সি ইকুইভ্যালেন্ট সমান কত হবে? এটা যদি 2 হয় মাইক্রোফ্যারাড, এটা যদি 3 হয়, তাহলে কত হবে সি ইকুইভ্যালেন্ট? 2 3 এ 6 বাই 2 প্লাস 3 5, 6 এর 5, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 হয় আমরা জানি। তাহলে 2 3 এ 6 বাই 2 আর প্লাস 3 করলে 6 বাই 5 মাইক্রোফ্যারাড। তাহলে এখানে 6 বাই 5 হলো। তাহলে এবার বলো তো দেখি এখানে আধান কত হবে, কিউ সমান কি হবে? সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। তার মানে কত? 6/5 ইন্টু 5 ভোল্ট, এত মাইক্রোকুলম। সেটা কত? এইটা এটা কেটে গেলে হবে 6 মাইক্রোকুলম আধান আছে। তাহলে এখানেও যদি কিউ হয়, এখানেও হবে কিউ, এখানেও হবে কিউ। তাহলে 6 মাইক্রোকুলম আধান, 2 মাইক্রোফ্যারাড হচ্ছে ক্যাপাসিট্যান্স, 6 মাইক্রোকুলম আধান, 3 মাইক্রোফ্যারাড হচ্ছে ক্যাপাসিট্যান্স। তাহলে কত হবে?
তাহলে দেখি C1টা যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি C1 সমান হচ্ছে 2 মাইক্রোফ্যারাড এবং এদের অ্যাক্রসে তোমার কিউ সমান দেখতে পাচ্ছি 6 মাইক্রো কুলম্ব। তাহলে C1 এটা আর এটা কিউ। তাহলে এখান থেকে V1 সমান আমি লিখতে পারি Q1/C1 সমান 6 মাইক্রো কুলম্ব বাই 6 মাইক্রোফ্যারাড, সরি 2 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রো কেটে গেল, তাহলে 3 ভোল্ট হবে। সেকেন্ডটায় কি হলো? সেকেন্ডটায় হচ্ছে এটা হচ্ছে C2 সমান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। কিউ সমান কত? সমান্তরাল শ্রেণী সমবায়ে আছে, তাই কিউ হবে একই। তাহলে ভোল্টেজ কত হবে? V2 কত হবে? দুটোর মধ্যে বিভব এটা হবে Q2/C2 সমান হচ্ছে Q2 মানে হচ্ছে 6 মাইক্রো কুলম্ব বাই 6 3 মাইক্রো ফ্যারাড সমান হচ্ছে 2 ভোল্ট। তাহলে বুঝতে পারছো, যার বেশি ক্যাপাসিট্যান্স তার ভোল্টেজ কম, যার কম ক্যাপাসিট্যান্স তার অ্যাক্রসে ভোল্টেজ বেশি, যাতে করে ভোল্টেজ ইনটু ক্যাপাসিট্যান্সের যে গুণফল সেটা হচ্ছে আধান, সেটা যেন কনস্ট্যান্ট থাকে। যখন সি ছিল 2 তখন ক্যাপাসিট্যান্স হয়েছে 3, যখন সি হয়েছে 3 তখন ভোল্টেজ হয়েছে 3, যখন সি হয়েছে 3 মাইক্রো ফ্যারাড তখন ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট। দিস ইজ দিস ইজ আওয়ার কেস। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো সবাই? নম্রতা আছিস, সেজুতি আছিস, বুঝতে পেরেছেন সবাই? সিজা আছিস রে না নাই? আছেন? বুঝতে পেরেছেন? খুব ইজি, কিন্তু এখান থেকে কিন্তু প্রবলেম পড়বে। ঠিক আছে? নেক্সট 3 বা 4 যাই হবে প্রবলেম। বিভবের মনে হয় প্রবলেম আর করানোই যাবে না। না করানো যাক, কোনো অসুবিধে নেই। দেখো এখানে 146 পাতার 146 পেজ নাম্বারের এখানে সলভ প্রবলেম 5, এগুলো তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই বরং। সলভ প্রবলেম হচ্ছে 5 ইম্পর্টেন্ট, 7 ইম্পর্টেন্ট, 8 ইম্পর্টেন্ট, 9 ইম্পর্টেন্ট, 12 ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু মাস্ট করো, এসবগুলো বাদ দিও না প্লিজ। 4 ইম্পর্টেন্ট। এগুলো হোমওয়ার্ক, এগুলো করো। এগুলোর মধ্যে 5এরটা আমি করে দিই, করে দেওয়া আছে। থাক, এগুলো তোমরা দেখো, যেহেতু করে দেওয়া আছে প্লিজ ট্রাই দেম। এগুলোকে আগে করবে, দেখে নেবে, নিয়ে করার পর তোমরা যে করেছো তার প্রমাণ সমেত প্রমাণ আমাকে পাঠাবে। ওকে? দেখো বিভবের অ্যাটলিস্ট দুটো প্রবলেম না করলে আমরা উঠতে পারছি না, অ্যাটলিস্ট দুটো প্রবলেম করি। জাস্ট দুটো প্রবলেম আমরা করতে হবে আমাদের। নাম্বার ওয়ান হচ্ছে বিভবের ক্ষেত্রে যে 1 নম্বর প্যাটার্ন, একটা প্যাটার্ন করাচ্ছি। প্যাটার্ন, এই প্যাটার্নটাই হচ্ছে কি, ধরে নাও বিভব ভার্সেস ভি ভার্সেস এক্স এর গ্রাফ দেওয়া আছে। ভি ভার্সেস এক্স গ্রাফ প্রদত্ত। এখান থেকে তোমাকে বার করতে দিচ্ছে ই ভার্সেস এক্স গ্রাফ নির্ণয় করতে হবে। এই ধরনের যদি প্রবলেম থাকে তাহলে কি করবে? ধরে নাও এরকম একটা প্রবলেম আছে, ভি হচ্ছে কনস্ট্যান্ট এ, 1 নম্বর। তাহলে এটার ই ভার্সেস এক্স কত হবে? সুমি আছিস না পালিয়ে গেছিস বল? বলেন কি হবে? হলো? नहीं,
এখানে কি সমস্যা, কি ফর্মুলা আমরা ইউজ করব এখান থেকে এখানে করতে গেলে? ফর্মুলা কি হবে? ই সমান মাইনাস ডিভিডিএক্স, দিস ইজ দ্য ফর্মুলা। সো এই যে একটা প্যাটার্ন প্রবলেম, সেজন্য এই প্যাটার্নের প্রবলেম কিন্তু তোমাদের বুঝতে হবে। ভি যদি দেওয়া থাকে, ই যদি বার করতে হয়, তাহলে ভি এর গ্রাফকে আমার ডেরিভেটিভ করতে হবে এবং তারপর একখানা মাইনাস বসাতে হবে। দিস মাইনাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বলো তো দেখি, এই যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, এই গ্রাফটার প্যাটার্নটা কি ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট নয়? এটা ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট তো, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় বলো? জিরো হয় না কনস্ট্যান্টের ডেরিভেটিভ? তাহলে যদি জিরো হয়, তাহলে এটা হবে এই, এখানে থাকবে। তাহলে ই উইল বি জিরো। নাম্বার এ, এটা এ টা করলাম। বি বলবে এক এক করে, ঝপাঝপ বলবে। ধরে নাও ভি ভার্সিস এক্স এর একটা গ্রাফ দিলাম এরকম। তাহলে ই ভার্সিস এক্স কি হবে? বলতে পারলেই কিন্তু একটা, বলতে পারলে ভালো বলবো। এটা কে বলবি বল সাহস করে? ভেরি গুড। এইটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল এবং নিচের দিকে ই ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং নেগেটিভ। কেন? তার কারণ দেখো এখানে স্লোপ থিটা কনস্ট্যান্ট, স্ট্রেট লাইন। ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো, গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো। তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা ধরে নাও এম ইন্টু এক্স। তাহলে ডিভি ডিএক্স কত হবে? পাতি হবে এম, স্লোপটা হবে ট্যান থিটাটা হবে, যেটা কনস্ট্যান্ট। কিন্তু আমরা তো চাই ই, তাহলে ই সমান হচ্ছে মাইনাস ডিভি ডিএক্স, তাহলে মাইনাস এম হবে। তাহলে এটা নেগেটিভ হবে, ঋণাত্মক হবে এবং ধ্রুবক হবে এবং ঋণাত্মক হবে। টা লিখতে গেলে এরকম করে ডি লিখবে যাতে কনফিউশন কিছু না থাকে, ঋণাত্মক এবং ধ্রুবক। নেক্সট সি, ভি ভার্সিস এক্স এর গ্রাফ ধরে নাও এই এই এই। বিজিতে এটা ট্রাই করবে একটু। তিনটে পার্ট করে দিলাম তোমার জন্য, তোমাকে যেহেতু যেহেতু খুব ভালোবাসি তোমার জন্য তিনখানা অংশ করে দিলাম, তিনটে টুকরো করে দিলাম যাতে খেতে সুবিধা হয়। বলো, দেখো এই পার্টটা আমরা এখন করলাম। এই পার্টের জন্য আমরা কি পেয়েছি? এক্স অক্ষের সমান্তরাল এবং ঋণাত্মক। এই পার্টের জন্য কি দেখতে পাচ্ছি? ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এইটা হবে শূন্য। আর এখানে দেখছি নেগেটিভ স্লোপ আর স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে সরল রেখা। এখানে দেখেছিলাম পজিটিভ স্লোপ, স্ট্রেট লাইন। পজিটিভ স্লোপ পেয়েছিলাম বলেই ই ইকুয়াল টু যেহেতু মাইনাস ডিভিডিএক্স, স্লোপ মানে তো ডিভিডিএক্স, মাইনাস ছিল বলে পজিটিভটা নেগেটিভ হয়েছে। আর এখানে নেগেটিভ স্লোপ যদি হয় তাহলে মাইনাসে মাইনাসে হবে পজিটিভ, তাহলে এরকম হবে। লাল কালিতে গেছে বলে লালই লিখি, এরকম হবে। তাহলে আর এইগুলো হবে ডট 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 ডট। তাহলে এরকম হলো গ্রাফ। ভুল করো না। এই সংক্রান্ত প্রবলেম কিন্তু তোমাদের ডাব্লিউবিজেই হেন তেন তো পড়েছে। এখানে দেখবে 138 পাতা 6 এরটার প্রবলেমটা এরকম। পেজ নাম্বার
138 প্রবলেম নাম্বার 6 WBJE তে পড়েছে। WBJE র কোনো প্রবলেম কিন্তু ছাড়বে না। WBJE হচ্ছে খুব সুন্দর, 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 সুন্দর গোছানো, গোছানো প্রবলেম দেয়। এগেইন লাস্ট প্রবলেম অফ দ্য ডে। একদম শেষ প্রবলেম। বলো। মান যদি দেয় তাহলে মান বসাবো। মান যদি দেয় তাহলে বসাবো। স্লোপ বসাতে হবে। এখানে ধর এটা যদি দেওয়া থাকে 1, এটা যদি দেওয়া থাকে 2, তাহলে এখানে tan থিটা সমান কি হবে? থিটা যদি হয় tan থিটা সমান 2/1, তাহলে এটা 2, তাহলে এটা হবে -2 হবে। এখানে ধর ওরকমই কিছু একটা দিল। এইটুকুর কতটা মান, এইটুকুর কতটা মান পেলেই তো আমি θ1 পেয়ে যাবো, tan θ2 পেয়ে যাবো। সেটার মান বসাবো। এটা ধর যদি 2 হয়, এটা যদি 2 হয়, তাহলে 2/2 মানে 1, তাহলে এটা হবে ধর 1, সেরকম যা দেবে। যেমন মান দেবে আমরা বার করে নেবো। বোঝা গেল না গেল না? তোমরা প্রত্যেকেই কিন্তু 137 পেজের যে প্রবলেম গুলো WBJEE, JEE মেন এর রয়েছে সেগুলো সবাই ট্রাই করো। ট্রাই পেজ 137 সব সলভ করা আছে। প্রত্যেকটা বোঝার চেষ্টা করো। 1 থেকে WBJEE, JEE মেন অ্যান্ড নিট, এগুলো হোমওয়ার্ক। কালকে আমি এখান থেকেই প্রবলেম দিয়ে শুরু করব। কালকে এখানের প্রবলেমস দিয়ে শুরু হবে। প্লিজ খাটো। ওকে, আজকে আর বেশি কিছু করালাম না। বাই, গুড নাইট।